বিশ্বে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় সেই ৬০০ বছর আগের কথা। আর ইসলামী ব্যাংকিং যেটা, সেটি চালু হয় এই যে ১৯৬৩ সালের দিকে। বাংলাদেশের স্বাধীনতার পরে ১৯৮৩ সালের দিকে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ইসলামী ব্যাংকিং। ইসলামী ব্যাংকিংটা আসলে কি? প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রাইম ব্যাংকের আয়োজন এবং প্রথমআলো.com-এর সহযোগিতায় একটি বিশেষ অনুষ্ঠান ইসলামী ব্যাংকিং জানা অজানায়। আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়সমূহ। আমরা যাকে অতিথি হিসেবে পেয়েছি এই পর্বে, পরিচয় করে দিই। ডক্টর মোহাম্মদ মোহাব্বত হুসাইন, তিনি সহযোগী অধ্যাপক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। আমি শুরুতেই স্যার আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে এই যে ইসলামী ব্যাংকিং নিয়ে আপনি কাজ করছেন এবং এই ইসলামী ব্যাংকিং যে কাঠামো, এটি নিয়ে যদি আমাদেরকে একটু ধারণা দেন। নাহমাদুহু নসল্লাল্লাহু রাসূলুল কারীম, আম্মাবাদ। তাকে অনেক অনেক মোবারকবাদ। বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং যেভাবে পরিচালিত হচ্ছে, এটা 4টা অপশানে পরিচালিত হওয়ার সুযোগ আছে। তার মধ্যে 3টা প্র্যাকটিস হচ্ছে। জি। একটি হচ্ছে ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংকিং, যেটা 10টা কমপ্লিট পরিচালনা করছে। এর বাইরে আছে কিছু ব্রাঞ্চ, ডেডিকেটেড ব্রাঞ্চের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সার্ভিস দিচ্ছে। আর একটা অ্যাপ্রোচ আছে, সেটা হলো উইন্ডো অ্যাপ্রোচ, মানে ডেডিকেটেড ব্রাঞ্চ নাই, তাদের কনভেনশনাল ব্রাঞ্চের একটা পোর্শন ইউজ করে ইসলামিক ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করা। এই 3টা অলরেডি ইন প্র্যাকটিসে আছে। বাট যদি আমাদের আইনের দিকে দেখি, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991-এর দিকে দেখি, সেখানে আরেকটি অপশানও কিন্তু সুযোগ আছে, সেটা হলো সাবসিডিয়ারি অ্যাপ্রোচ। তার মানে 4টা অ্যাপ্রোচের মধ্যে এই মুহূর্তে বাংলাদেশে 3টি অ্যাপ্রোচের মাধ্যমে ইসলামিক ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করছে। সেটাকে আমরা রাফলি 2টা ভাগে ভাগ করতে পারি, ফুললি ইসলামিক অথবা ডুয়াল ব্যাংকিং সিস্টেমে ইসলামিক ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করা। আচ্ছা। তো এইভাবে ইসলামিক ব্যাংকিং পরিচালিত হয়ে আসছে ইন প্যারালাল টু দ্য কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম। আচ্ছা, সেক্ষেত্রে সঠিক ইসলামী ব্যাংকিং যে সেবা, এটা যাচাইয়ের ক্ষেত্রে গ্রাহকরা কোন কোন মৌলিক বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখবে বা খুঁজবে? এখানে আসলে এটা তো গভর্নেন্সের ইস্যু। গভর্নেন্সটা ইনশোর করতে গেলে বিভিন্ন স্টেক হোল্ডারকে একত্রে কাজ করতে হবে। এটা হচ্ছে শুধু গ্রাহকের পক্ষে এটা ইনশোর করা সম্ভবপর হবে না, আবার শুধুমাত্র মার্কেট প্লেয়ারের পক্ষে ইনশোর করা সম্ভব হবে না, শুধু রেগুলেটরের পক্ষে সম্ভব হবে না। এটাখানে কালেকটিভ একটা এফোর্ট দরকার। তার মানে রেগুলেটরি বডির পক্ষ থেকে যদি একটা কম্প্রিহেনসিভ গাইডলাইন থাকে, ব্যাংক ম্যানেজমেন্টের যদি তাদের ম্যানুয়াল থাকে, কম্প্রিহেনসিভ ম্যানুয়াল থাকে বেসড অন দ্য গাইডলাইন ইস্যুড বাই দ্য রেগুলেটর, সে অনুযায়ী যদি সকল পিপিজি যেটাকে আমরা বলি, প্রোডাক্ট প্রোগ্রাম গাইডলাইন যেটাকে আমরা বলি, ব্যাংক যদি সেটা তৈরি করার সময় ইট মাস্ট বি অ্যাপ্রুভড বাই দ্য শরিয়া সুপারভাইজারি বোর্ড। শরিয়া সুপারভাইজারি বোর্ড যদি সঠিক রোল প্লে করে, তাহলে প্রোডাক্টের ডিজাইনটা ঠিক আছে। প্রোডাক্টের ডিজাইনটা ঠিক থাকলে এখন ইমপ্লিমেন্ট করতে হবে, ইমপ্লিমেন্ট করবে এক্সিকিউটিভরা। তাহলে এক্সিকিউটিভরা শুড হ্যাভ দ্য নলেজ হাউ টু ইমপ্লিমেন্ট ইট, তাদের নলেজ লাগবে। এরপরে আসবে গ্রাহক। আমি যদি সব বাদ দিয়ে বলি যে গ্রাহককে কি দেখে ইনশোর করতে পারবে, আসলে গ্রাহকের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে এটা শরিয়া কমপ্লায়েন্ট হচ্ছে বা হচ্ছে না। কারণ ব্যাংকার যদি নিজে না, আমি যদি মনে করি যে না, আমারই কনসেপ্ট ক্লিয়ার না, আমার ম্যাথ পিপুল তারা ফাইন্যান্সিয়াল লিটারেসি রেটটা তো এমনি কম, তাহলে ফাইন্যান্সিয়াল লিটারেসি তো আরও পুয়ার, তাকে যদি বলি ইসলামিক ব্যাংকিংয়ের মতো এই জিনিসটা এমনি বুঝে নিবে, এটা আসলে হবে না। তার মানে আমাদের যে গভর্নেন্সের যেই স্টেক হোল্ডার যারা আছে, স্টার্টিং ফ্রম দ্য রেগুলেটরি বডি, আমাদের ইন্টারনাল ব্যাংকের গভর্নেন্স সিস্টেম, আমাদের শরিয়া সুপারভাইজারি বোর্ড, দেন অপারেশনাল পিপুল, দেন আমার গ্রাহক, এটা যদি কালেকটিভলি কাজ করে, তাহলে আমার শরিয়া কোন জায়গায় হচ্ছে বা হচ্ছে না সেটা বুঝতে পারবে। কিন্তু বেসিক প্রশ্ন হচ্ছে যে গ্রাহকের স্যাটিসফ্যাকশনের তো ব্যাপার, গ্রাহকের স্যাটিসফ্যাকশনের ব্যাপার, সেই জায়গায় কি বৈশিষ্ট্য সে দেখবে। এখানে দুইভাবে অ্যাপ্রোচটা করা যেতে পারে। সেই ক্ষেত্রে গ্রাহকের স্যাটিসফ্যাকশনের জায়গাটা সে কিভাবে নিবে যে আমি ইসলামী ব্যাংকিং এর মধ্যে আছি? এখানে 2 অ্যাপ্রোচে আনসারটা করা যায়। প্রথম ইস্যু হচ্ছে, আমি যখন যে কোনো কাজ করছি, আমি আগে দেখে শুনে বুঝার চেষ্টা করছি এটা আমার ইন্টারেস্ট প্রোটেক্টেড হচ্ছে কি না। সেটা হোয়াট এভার দ্য অ্যাক্টিভিটিস, আমি বাজারে মাছ যখন কিনছি,
তখন দেখে শুনে বুঝে কিনছি, যখন ব্যাংকিং করছি তখন দেখে শুনে বুঝে করব, এটাই লজিক্যাল। তাহলে যখন আমি ইসলামিক ব্যাংকিং সার্ভিস নিচ্ছি তখন আমার যদি এরকম 10টা অপশান থাকে, যে 10টা অপশানের যে কোনো অপশান থেকে আমি সার্ভিসটা নিতে পারি, তাহলে প্রথম ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়াটা হবে যে আমি 10টার মধ্যে কোন জায়গা থেকে সার্ভিসটা আমি নিব, ফার্স্ট ওয়ান। এখন যার কাছ থেকে আমি নিতে চাচ্ছি তার কোন বিষয়গুলো দেখব, তার বিষয়গুলোর মধ্যে দেখতে হবে যে তার যে গভর্নেন্স সিস্টেমটা এটা ইনপ্লেসে আছে কি না। ফর এক্সাম্পল, প্রত্যেকটা ব্যাংকের শরিয়া সুপারভাইজারি বোর্ড থাকা জরুরি, তো শরিয়া সুপারভাইজারি বোর্ড আছে কি না। এমন ব্যাংকও আপনি বাংলাদেশে খুঁজে পাবেন ওয়ান ম্যান শো, একজন শুধুমাত্র শরিয়া স্কলার আছে আর বাদ বাকি 7জন মেম্বার হচ্ছেন ব্যাংকের এমপ্লয়ি যাদের শরিয়ার বিন্দুমাত্র নলেজ নেই। তাহলে যদি গ্রাহক যদি দেখে যে এই শরিয়া বোর্ডে এইরকমভাবে কম্পোজিশনটা হয়েছে, তার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে হবে, আসা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যখন সে ডিলিং অফিসারের সাথে কথা বলছে, ডিলিং অফিসার তাকে বলছে যে হ্যাঁ ভাই, ইসলামিক ব্যাংকিং কনভেনশনাল ব্যাংকিং একই জিনিস, আপনি কোনটা চান বলেন, এটা দিয়ে দিচ্ছি, আর কোনো সমস্যা নাই, এটা একটা অ্যাপ্রোচ। আরেকজন ডিলিং অফিসার বলছেন হ্যাঁ আমার কাছে 2টা অপশনই আছে, আপনি যদি ইসলামিক মোডে নিতে চান তাহলে এইভাবে আপনাকে কাজটা করতে হবে, আর যদি আপনি মনে করেন যে কনভেনশনাল নেবেন তাহলে এইভাবে কাজটা করতে হবে। এই দুটো অ্যাপ্রোচকে দেখে কিন্তু উনি বুঝতে পারবেন যে আগে যিনি বললেন যে হ্যাঁ দুটো একই জিনিস, আসলে নামটা দিয়েই আমরা আলাদা করি আর একই জিনিস, তাহলে বুঝে নিতে হবে ওই এমপ্লয়ি আসলে প্রপারলি ট্রেন্ড আপ না, তার মানে তার মাধ্যমে ভুলও সময় আছে। ওখানে যে ওয়ার্ডটা ইউজ করবে এই ওয়ার্ডের মাধ্যমে, একটা সিঙ্গেল ওয়ার্ডের মাধ্যমে শরিয়া ভায়োলেশন হয়ে যেতে পারে। তার মানে আমি যে ডিলিং অফিসারের সাথে কথা বলছি সে ডিলিং অফিসার, এইটা যেই ব্যাংকের ডিলিং অফিসার, সেই ব্যাংকের পারসেপশনটা কেমন, সেই ব্যাংকের যে গভর্নেন্স সিস্টেমটা আছে সেটা কেমন, এই সব কিছু এখন কিন্তু মার্কেট ইনফরমেশনগুলো কিন্তু অ্যাভেলেবল, চাইলে হাতে ক্লিক করলে কিন্তু আমি ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি। এখন আমি যদি মনে করি না আমি কোনো ইনফরমেশনই নিব না, আমি অন্ধবিশ্বাস হব, সেটা একটা অ্যাপ্রোচ। আর যদি মনে করি জানতে চাই, বুঝতে চাই, তাহলে সাফিসিয়েন্ট অপরচুনিটি আছে। এই কয়েকটা জিনিস মিলে উনি ইজিলি বুঝে নিতে পারবেন যার কাছে সার্ভিসটা আমি নিচ্ছি সেটা শরিয়া কমপ্লায়েন্ট হওয়ার সম্ভাবনা কত আর শরিয়া কমপ্লায়েন্ট না হওয়ার সম্ভাবনা কত। আমি মানে এরকম আপনাকে বলবো না যে এটা হলেই এটা হবে, ব্যাপারটা সেরকম না। প্রবাবিলিটিটাতে আমরা টেস্ট করতে পারবো যে হ্যাঁ আমি যদি এখানে এভাবে ডিলটা করি তাহলে আমার প্রবাবিলিটিটা হচ্ছে যে আমার ট্রানজ্যাকশনটা শরিয়া কমপ্লায়েন্ট হবে। এইভাবে উনি একটা আপনি যেহেতু ইসলামী ব্যাংকিং নিয়ে পড়ান এবং নিজেও এটা অনেক বেশি চর্চার মধ্যে নিয়ে আসছেন, এবং সেই ক্ষেত্রে কেন এবং কিভাবে এই ইসলামী ব্যাংকিংটা সাধারণ ব্যাংকিংয়ের চাইতে আপনি কোনো কোনো সময় বলেন যে এটা বেশি টেকসই? আমার অ্যাপ্রোচটা অবশ্য ভিন্ন। হ্যাঁ, আমার অ্যাপ্রোচটা হচ্ছে যে অ্যাপেল এবং অরেঞ্জ বোথ আর ফ্রুটস, বোথ মে বি সুইটেবল ফর হেলথ। আমার কাছে প্রিফারেন্সের দুইটাই থাকতে পারে। এখন আমি কোনটা নিব? এখন আমি আসলে অন্যের দোষ দিয়ে আমি আমার সুপিরিয়রিটি প্রমাণ করতে চাই না, আমি আমার সুপিরিয়রিটি প্রমাণ করতে চাই আমার কি আছে সেটা দিয়ে। আচ্ছা, তার মানে কনভেনশনাল ব্যাংক যেভাবে কাজ করছে, যা করছে সেটা করছে, কারো কাছে সেটা ভালো লাগতে পারে, সেটা তার কাছে ভালো লাগবে, সেটা অ্যাকসেপ্ট করবে। সুতরাং আমি তার এগেনস্টে কথা বলতে চাই না, আমি কথা বলতে চাই আমার যে সিস্টেম, আমার যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিংয়ের স্যালিয়েন্ট এমন কোনো কিছু আছে কি না যেটা আমাকে বেনিফিট দিবে। আমি সেই পয়েন্টে কথা বলতে চাই। কোন দিকে? তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমি যদি ইসলামিক ব্যাংকিং করি তাহলে এটা দুটো দিক। একটা হচ্ছে যে আমার শরিয়া আসপেক্ট, রিলিজিয়াস আসপেক্ট, আরেকটা হচ্ছে বিজনেস আসপেক্ট। আমি কোনটা চাই? যদি আমি দুইটাই চাই তাহলে একটা ইস্যু, যদি আমি একটা চাই তাহলে একটা ইস্যু। আমি যদি মনে করি যে আমি শরিয়া চাই, আমি যদি মুসলিম হই অন্ধবিশ্বাসে আমি করতে পারি। আমি যদি লজিক্যাল বিং হই, আমি যদি নন মুসলিম হই তাহলে আমি চাবো লজিক্যাল বিং হতে। আমি যদি বেনিফিটেড হই তাহলে আমি ইসলামিকে যাব। তাহলে সেক্ষেত্রে পয়েন্টগুলো কি হবে? আমি যখন বলছি ইসলামিক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইসলামিক প্রিন্সিপাল মানাটা ম্যান্ডেটরি। ইসলামিক প্রিন্সিপালের মধ্যে যেই কথাগুলো বলা হয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে জাস্টিস ইনশিওর করতে হবে, আদল ইনশিওর করতে হবে। আদলে ভায়োলেশন করা শরিয়া অ্যালাউ করে নাই। তার মানে যদি আমি ইসলামিক ব্যাংকিং করি তার মানে আমি জাস্টিস ইনশিওর করছি। যদি আমি জাস্টিস ইনশিওর করি তাহলে আমার গ্রাহক আমার কাছ থেকে
বেটার সার্ভিস পাবে। কিন্তু আমি বলার সময় যদি বলি যে আমি জাস্টিস ইনশোর করছি কিন্তু করছি না, তাহলে কিন্তু বেটার সার্ভিস পাবে না। তাহলে ইসলামিক ব্যাংকিং যদি আসলে ট্রু সেন্সে হয়, তাহলে জাস্টিস ইনশোর করবে। জাস্টিস ইনশোর করলে কোনো ব্যক্তি ডিপ্রাইভড হবে না, কাস্টমার যেমন ডিপ্রাইভ হবে না, ব্যাংক নিজেও ডিপ্রাইভ হবে না। তাহলে একটা কাস্টমার একটা পারসেপশন ড্র করতে পারে যে আমি ইসলামিক ব্যাংকিংয়ে গেলে আমাকে কেউ ডিপ্রাইভ করবে না। কারণ অনেক জায়গায় দেখবেন যে হিডেন কস্ট নামক একটা কনসেপ্ট চালু আছে। জি, আমাকে সার্ভিস দেওয়ার আগে বলছে একরকম, যখন আমি সার্ভিসটা নিতে যাচ্ছি তখন কিন্তু বাস্তব রিয়ালিটিটা ভিন্ন। যদি এটা ইসলামিক ব্যাংকিং হয় তাহলে এই কথাটা, এই কাজটা হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আমি যা শুনবো বা যা আমাকে বলা হচ্ছে বিফোর টেকিং দ্য সার্ভিস, যখন আমি ডিউরিং দ্য সার্ভিস পিরিয়ডে আমি নিচ্ছি, তখন একই জিনিস আমি বুঝে পাবো। আমাকে যখন যা দেওয়া হচ্ছে এটা যদি শরিয়া কমপ্লায়েন্ট বলে দেওয়া হয়, তাহলে সেটা সত্যি হয়তো শরিয়া কমপ্লায়েন্ট করে আমাকে দিতে হবে। আমাকে যদি বলা হয় যে এটা আমি আমার পার্টনারশিপ মেকানিজমে আমি তোমার কাছ থেকে বিজনেস করছি, তাহলে সত্যি সত্যি আমার যে প্রাপ্যটা আমাকে ব্যাংক ডিপ্রাইভ করবে না, আমি সেটা পাবো। আবার নেওয়ার ক্ষেত্রে আমি যদি ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট হই, নেওয়ার ক্ষেত্রে ব্যাংক আমাকে যেভাবে দিয়েছে আমার কাছ থেকে বেশি নিবে না। তার মানে এই যতগুলো ট্রানজ্যাকশন আছে, আপনি সেটা ডিপোজিটের সাথে লিঙ্ক করেন, আপনি সেটা ইনভেস্টমেন্টের সাথে লিঙ্ক করেন, আপনার জেনারেল ব্যাংকিং সার্ভিসের সাথে লিঙ্ক করেন, ইভেন্স আপনার ফান্ড রেমিটেন্সের সাথে লিঙ্ক করেন, যে কোনো হোয়াট এভার দ্য সার্ভিস, প্রথম কথা হচ্ছে জাস্টিস ইনশোর করা শরিয়ার কন্ডিশন মানতেই হবে। তাহলে আমি জাস্টিস ইনশোর করতে পারছি, সেখানে আমাকে যেটা দেওয়ার কথা ডিপোজিটের হিসাবে আমাকে বঞ্চিত করার কোনো সুযোগ তার থাকবে না। আমি যদি ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট হোক তাহলে ওভার চার্জ বা আমার হিডেন চার্জের ব্যাপার, এগুলো আমাকে করতে পারবে না। তার মানে যদি ট্রু সেন্স ইসলামিক ব্যাংকিং হয় তাহলে গ্রাহক বেনিফিটেড হবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু কন্ডিশন একটাই, ব্যাংকিংটা হতে হবে ট্রু সেন্সে ইসলামিক ব্যাংকিং। ট্রু সেন্সে ইসলামিক ব্যাংকিং। এখন এই ট্রু সেন্সে ইসলামিক ব্যাংকিংয়ের যে মৌলিক ধারণা, সেটার সাথে এই যে প্রাইম ব্যাংকের যে ইসলামী ব্যাংকিং সেবা, সেটা কিভাবে ভূমিকা পালন করে মুকিম? ওকে, ধন্যবাদ। আমি আসলে মানে পার্টিকুলার ব্যাংকের পক্ষে অথবা বিপক্ষে আমি আসলে স্টেটমেন্ট সাধারণত দিই না, এটা আমার পজিশনের কারণে। যেহেতু আমি আজ এইখানে জব করি, সেখানে আমার সকল প্রাইম ব্যাংক সহ সকল ব্যাংক আমার মেম্বার, সুতরাং আমি কোনো ব্যাংকের এগেনস্টে অথবা কোনো ব্যাংকের পক্ষে বলবো, আমি সিস্টেম সম্বন্ধে বলবো, ইসলামিক ব্যাংকিং সিস্টেম সম্বন্ধে বলবো। প্রাইম ব্যাংক ইসলামিক ব্যাংকিং চালু করেছে, যখন সে ব্যাংকিং চালু করেছে তখনই সে ইসলামিক ব্যাংকিং চালু করেছে, শুরু থেকে ইসলামিক ব্যাংকিং চালু করেছে। তার মানে এইটা বাইরে থেকে একটা পারসেপশন ড্র করা যায় যে তাদের গুড ইন্টেনশন আছে, যে তারা ব্যাংকিং করবে এবং সেই ব্যাংকিংটার সাথে ইসলামিক ব্যাংকিংটা থাকবে। এটা প্রথম দিন থেকে অন্যের দেখে পরে শুরু করার ব্যাপার না। তার মানে একটা মানুষের একটা ফেথ থাকতে পারে যে হ্যাঁ, এই ব্যাংকটা শুরু থেকেই এই কাজগুলো করছে। পরবর্তীতে অন্যের ভালো দেখে এসে ভালো কিছু শুধু নেওয়ার জন্য এখানে এসেছে, এরকম না হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। এটা একটা ভালো দিক, জি, এটা একটা থাকতে পারে। নাম্বার 2 হচ্ছে অন্যরা যেভাবে ইসলামিক ব্যাংকিং করছে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে বা কাস্টমাররা দেখবে যে প্রাইম ব্যাংকের এখানে ভালো দিকগুলো কি আছে, যেগুলো আমি আর আগে ইন্ডিকেট করেছি, যে এদের শরিয়া সুপারভাইজারি বোর্ড আছে কি না, শরিয়া সুপারভাইজারি বোর্ডের কম্পোজিশনটা কি, এখানে যে সার্ভিসগুলো দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা ডিপোজিট অ্যাকাউন্ট মেনটেন করি প্রাইম ব্যাংকের সাথে, প্রাইম ব্যাংকের সাথে আমি 10 বছর যাবত ডিপোজিট অ্যাকাউন্ট মেনটেন করছি। আমাকে বলেছে মোদারাবা প্রিন্সিপালে ডিপোজিট নিচ্ছি, মোদারাবা প্রিন্সিপাল ডিপোজিট নিলে আমার রেটটা ফিক্সড হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি 10 বছর যাবত আমাকে টাকা জমা দেওয়ার আগে যেই কথাটা বলতো, আমি 10 বছর যাবত ওই রেটে পেয়ে আসছি, একটা কয়েন এদিক ওদিক হয় নাই। আমি নিশ্চিতভাবে জেনে যাব ওই ব্যাংক শরিয়া কমপ্লায়েন্ট করে নাই। তাহলে প্রাইম ব্যাংক যদি আমার সাথে সেইভাবে ডিল করে থাকে যে হ্যাঁ, সে প্রভিশনাল একটা রেট দিয়েছিল, বাট বাস্তবে যখন দিয়েছে তখন আমাকে যা বলেছিল তার কাছ সেখান থেকে আরও 1 টাকা বেশি দিয়েছে, অথবা 50 পয়সা কম দিতে হয়েছে, কেন? ডিউ টু দ্য অ্যাকচুয়াল পারফরমেন্স অফ দ্য ব্যাংক, দ্যাট ইজ দ্য বেসিক ফিচার অফ দ্য মুদারাবা। তার মানে সেখানে সে বুঝে নিতে পারে যে হ্যাঁ, সেখান থেকে সে ভালো সার্ভিস পাচ্ছে। তার মানে প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং থেকে গ্রাহক আসলে ট্রু সেন্সে বেনিফিটগুলো পাচ্ছে কি না, সে কিছু ক্রাইটেরিয়া দিয়ে আসলে বুঝে নিতে হবে যে হ্যাঁ, সেখান থেকে পাচ্ছে। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, প্রাইম ব্যাংক কিন্তু ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংক না, জি, ডুয়াল ব্যাংকিং করছে।
তাহলে প্রাইম ব্যাংকের জন্য একটা সুবিধা হচ্ছে জোর করে কোনো কাস্টমারকে নিয়ে সে ইসলামিক ব্যাংকিং সার্ভিস চাপিয়ে দেওয়ার কোনো ব্যাপার তার থাকছে না। তার যেহেতু প্রোডাক্ট লাইন দুটা প্রোডাক্ট লাইন আছে, যেই কাস্টমারের নিড হচ্ছে কনভেনশনাল প্রোডাক্ট নেবে, তাকে কনভেনশনাল প্রোডাক্ট দিয়ে প্রাইম ব্যাংক বিজনেস করছে। যেই কাস্টমার মন থেকে চাচ্ছে ইসলামিক ব্যাংকিং নিতে, তাকে ইসলামিক ব্যাংকিং প্রোডাক্টটা সে বুঝিয়ে দিবে। যদি এইটা প্রাইম ব্যাংক ফলো করে, তাহলে কোনো কাস্টমারকে জোর করে নিয়ে যাওয়ার ব্যাপার থাকবে না। যেমন কনভেনশনাল ব্যাংক, একটা ফুললি কনভেনশনাল ব্যাংক তার ইসলাম ব্যাংকিং নাই, সে একটা কাস্টমারকে মোটিভেট করতে পারে যে আসলে দুটো একই জিনিস, এটা শুধুমাত্র নামটাই আলাদা। তার মানে এটা বলে একটা কাস্টমার যে ইসলাম ব্যাংকিং করতে চায় সেখানে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এইটা কিন্তু তাকে আমি আসলে মিসগাইড করলাম। ঠিক একইভাবে এরকমও হতে পারে যে আমি ফুল ফ্লেজ ইসলামিক ব্যাংকিং করছি বলে আমি একটা কাস্টমার ইসলামিক ব্যাংকিংয়ের ফিচারগুলো মানতে চায় না, প্রিন্সিপালগুলো মানতে চায় না, আমি তাকে বলছি, আশা দিচ্ছি আচ্ছা আপনার সব রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করে দিব, কিন্তু শরিয়ার যে কোনো জায়গায় বাধা আছে, এই বাধাটাকে যে আমাকে কমপ্লাই করতে হবে, এটা কিন্তু তাকে আমি আশ্বস্ত করছি না। তাহলে প্রাইম ব্যাংকের সুবিধা হচ্ছে প্রাইম ব্যাংক যাকে যে ধরনের সুবিধা দিতে চায় তাকে সেই সুবিধা দেওয়ার জন্য তার প্রোডাক্ট লাইনে প্রোডাক্ট আছে। আচ্ছা, জোর করে এক ধরনের কাস্টমারকে অন্য প্রোডাক্ট দিতে হবে না, যেটাকে আমরা বলি মিস সেলিং। আচ্ছা, প্রবলি আপনি জানবেন মিস সেলিংটা করার কথা না প্রাইম ব্যাংকের পক্ষ থেকে। যদি মিস সেলিংটা না হয়, তাহলে কাস্টমার প্রাইম ব্যাংকের কাছ থেকে বেটার সার্ভিস পাচ্ছে অথবা পাবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, এই যে ইসলামী ব্যাংকিং, এটি আসলে সামাজিক যে ন্যায় বিচারের কথা আপনারা বলেন, কিংবা সম্পদের যে ন্যায়সঙ্গত বন্টনের কথা আপনারা বলেন, সেটা আসলে কিভাবে, কিসের বেসিসে? এখানেও ট্রেডিশনাল যে অ্যাপ্রোচগুলো আছে, এই ট্রেডিশনাল অ্যাপ্রোচের সাথে আমি একেবারে একমত না। যেমন বলা হয় যে ইসলামিক ব্যাংকিং মানে এটা হলো শেয়ারিং বেস বিজনেস, তার মানে ইসলামিক ব্যাংকিং করতে গেলে শেয়ারিং মুডটা অ্যাপ্লাই করতে হবে, এটা আইডিয়াল মুড অফ ব্যাংকিং। আমি এই কনসেপ্টের সাথে একমত না। তার মানে আপনি যখন একটা দোকান থেকে, মুদি দোকান থেকে একটা টুথপেস্ট কিনছেন, তখন কি তার সাথে আপনি পার্টনারশিপ করলেন নাকি ক্রয় বিক্রয় করলেন? এখানে যদি আপনি পার্টনারশিপ করতে চান, এটা কি সুইটেবল হবে? ডেফিনেটলি সুইটেবল হবে না। তাহলে এখানে আপনাকে ক্রয় বিক্রয় মেকানিজমেই যেতে হবে। ইসলামিক ব্যাংকিং আমি যখন করছি, যেই কাস্টমারের জন্য যেই ধরনের প্রোডাক্ট দরকার, সেই কাস্টমারকে সেই ধরনের প্রোডাক্ট দিতে হবে। যখন আমি মোশারাকা করছি, তার সাথে পার্টনারশিপ করছি, আমি যদি 2 টাকা লাভ করি তার সাথে শেয়ারিং করব, আমি যদি 200 কোটি টাকা লাভ করি তার সাথে শেয়ারিং করব। তার মানে আমি বেনিফিটেড হব, সেও বেনিফিটেড হবে। আবার যখন আমি মনে করছি যে আমি রিস্কটা মিটিগেট করতে চাই, সেও চাচ্ছে তার রিস্কটা মিটিগেট করতে, তখন আমি বাইং অ্যান্ড সেলিং মুডে আমি দিতে পারছি। আমার রেটটা ফিক্সড হচ্ছে, তারও রেটটা ফিক্সড হচ্ছে, তাকে টেনশানে থাকতে হচ্ছে না, আমাকে টেনশানে থাকতে হচ্ছে না, আমি রেটটা ফিক্সড করতে পারি, আমি সেখানে জাস্টিস ইনশিওর করতে পারি। কিন্তু আমি তাকে যদি বলি যে সকল ক্ষেত্রে মুশারাকার মাধ্যমে জাস্টিস ইনশিওর হয়, ওই প্রিন্সিপালের সাথে আসলে আমি একমত না। যেই কাস্টমারের যখন যেই নিড আছে, নিড বেসড ফ্যাসিলিটি আমি যদি প্রোভাইড করি, তাহলে কাস্টমাররা বেনিফিটেড হবে, তাহলে সমাজে জাস্টিস ইনশিওর হবে। কিন্তু জোর করে যদি করি, তাহলে সেখানে জাস্টিস ইনশিওর হবে না। যেমন আমি একটা ভেঞ্চার ওপেন করতে চাচ্ছি, নিউ ভেঞ্চার। এই ভেঞ্চারটা রিস্কি, যেটা আমার একার পক্ষে রিস্ক বেয়ার করা সম্ভব না, যেটা একটা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব। তাহলে প্রতিষ্ঠান যদি সেখানে এগিয়ে আসে, তাহলে সেই ভেঞ্চারটা আমি এস্টাবলিশ করতে পারি পার্টনারশিপ মেকানিজমে। যদি ভেঞ্চার মানে তো বুঝতে পারছি এটা হাইলি প্রফিটেবল হবে অথবা লুজিং কনসার্ন হবে। যদি লস হয়, তাহলে আমরা দুজনে মিলে শেয়ার করতে পারবো, একা বার্ডেন বেয়ার করতে হবে না। যদি লাভ হয়, এখানে আমরা দুজনে শেয়ার করতে পারবো। যদি আমি এই কনসেপ্টে যাই, তাহলে সোসাইটিতে এমনি ব্যালেন্সিং আসবে, ন্যায় বিচার কিংবা ন্যায়সঙ্গত সম্পদের এমনি আসবে। তার মানে এই ন্যায়সঙ্গতের ব্যাপারগুলো ইসলামিক প্রিন্সিপালের মধ্যে বিল্ট ইন। আপনি যেই মুডেই যান না কেন, সেটা শেয়ারিংয়ে যান, সেল মুডে যান, লিজ মুডে যান, যেই মুডে যান না কেন, এটা অলরেডি বিল্ট ইন। এটা যদি প্র্যাকটিসটা আমরা করতে পারি, অতি অবশ্যই কাস্টমাররা বেনিফিট হবে, সোসাইটিতে জাস্টিস ইনশিওর করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ হোসেন।
আমাদের সাথে এই সময় দেওয়ার জন্য এবং আমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার করার জন্য। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। দর্শক, আপনারা যারা এই আলোচনা শুনছিলেন, ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক যে ধারণাগুলো, আমার ধারণা আমার মতো আপনাদের অনেকটা পরিষ্কার হয়েছে। ইসলামী ব্যাংকিং জানা অজানা এই পর্ব আজকে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।